আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গৃহযুদ্ধের নাকাল সুদান, এল ফাশের থেকে পালিয়েছে ৬০,০০০-এর বেশি মানুষ। এদিকে সুদানের গৃহযুদ্ধে জড়িত যেসব মুসলিম দেশ, অপরদিকে গৃহযুদ্ধ ও গণহত্যা কি ঘটছে সুদানে, এবং সবশেষে থাকছে সুদানে কারা গণহত্যা চালাচ্ছে, আরব আমিরাতের ভূমিকা কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। গৃহযুদ্ধে নাকাল সুদান, এল ফাশের থেকে পালিয়েছে ৬০,০০০-এর বেশি মানুষ। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল ফাশের শহর থেকে ৬০,০০০-এর বেশি মানুষ পালিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৮ মাস ধরে অবরোধ, অনাহার ও বোমাবর্ষণের পর আরএসএফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। ইউএনএইচসিআরের ইউজিন বায়ুন বিবিসিকে বলেছেন, সহিংসতা থেকে বাঁচতে গত কয়েকদিনে তাও ইলা শহরের দিকে লোকজনের পালানোর সংখ্যা বাড়ছে। শহরটি এল ফাশের থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে। তারা ধর্ষণসহ নৃশংসতার ভয়াবহ বর্ণনা দিচ্ছে। লোকজনের জন্য পর্যাপ্ত আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে জাতিসংঘের সংস্থাটি। ইউজিন বায়ন বলছেন, প্রতিটি শিশু সেখানে অপুষ্টিতে ভুগছে। ধারণা করা হচ্ছে, এখনও প্রায় ১.৫ লাখ মানুষ এল ফাশেরে আটকা পড়ে আছে। এটি দারফুরের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল। আরএসএফ এল ফাশেরে জাতিগত নির্মূলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আরব মিলিশিয়াগুলো যেভাবে আরব নয় এমন জনগোষ্ঠীকে টার্গেট করে, এল ফাশেরেও সেই প্যাটার্ন অনুসরণের অভিযোগ উঠেছে। আরএসএফ বিচার ছাড়া হত্যার অভিযোগে আবু লুলু নামে তাদেরই এক মিলিশিয়া সদস্যকে আটক করেছে। বিবিসি ভেরিফাইয়ে এল ফাশেরের কাছে ওই ব্যক্তিকে কয়েকজন নিরস্ত্র ব্যক্তিকে হত্যার জন্য চিহ্নিত করার পর ওই যোদ্ধাকে আটকের ফুটেজ শেয়ার করেছে গোষ্ঠীটি। টিকটক বিবিসির কাছে নিশ্চিত করেছে যে লুলুর সাথে যোগসূত্র আছে এমন অ্যাকাউন্টগুলো তারা স্থগিত করেছে, তবে তিনি নিজেই তার নামে অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণ করতেন কিনা তা এখনও পরিষ্কার নয়। আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াইয়ের কারণে সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে। এর ফলে পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ ও গণহত্যা সংঘটিত হয়েছে। দেশটিতে এই সংঘাতের জেরে কমপক্ষে ১.৫ লাখ মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রায় ১০,২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট। আরএসএফ এল ফাশেরের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির ভৌগোলিকভাবেও অনেকটা ভাগ হওয়ার পথে। কারণ আরএসএফ এখন সুদানের পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী কর্ডোফানের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে রাজধানী খার্তুম, মধ্য ও লোহিত সাগর সংলগ্ন পূর্বাঞ্চল। এখন যুদ্ধরত দুই পক্ষ একসময় পরস্পরের সহযোগী ছিল। তারা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু দেশটিতে বেসামরিক শাসনের দিকে যাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত একটি পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এদিকে সুদানের গৃহযুদ্ধে জড়িত যেসব মুসলিম দেশ, দীর্ঘদিন ধরে চলমান সুদানের গৃহযুদ্ধ এখন আন্তর্জাতিক রূপ নিয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের সীমা ছাড়িয়ে এই সংঘাতে জড়িয়ে পড়ছে একাধিক মুসলিম দেশ। কেউ সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে, কেউ বা আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। আফ্রিকার এই যুদ্ধক্ষেত্র আজ পরিণত হয়েছে মুসলিম বিশ্বের ভেতরকার এক জটিল ক্ষমতার লড়াইয়ে, যেখানে ধর্মীয় ঐক্যের চেয়ে ভূ-রাজনীতি, সম্পদ ও প্রভাব বিস্তারের স্বার্থই মুখ্য হয়ে উঠেছে। সুদানের গৃহযুদ্ধের সূচনা ২০২৩ সালের এপ্রিলে। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ক্ষমতা ভাগাভাগি ও গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে দুই পক্ষের বিরোধ দ্রুত ভয়াবহ রূপ নেয়। রাজধানী খার্তুম থেকে শুরু করে দারফুর ও কোর্ডোফান পর্যন্ত ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী লড়াই। এই যুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার ও তুরস্কের মতো মুসলিম দেশগুলোর নাম উঠে এসেছে সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগে। কেউ অর্থ ও অস্ত্র দিচ্ছে,
কেউ মধ্যস্থতার চেষ্টা করছে, আবার কেউ সুদানের প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানকে ঘিরে নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চাইছে। যুদ্ধের শুরু থেকে সদস্য রাষ্ট্রগুলোকে সুদানে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ, কিন্তু সেই আহ্বান কার্যকর হয়নি। দেশটির গৃহযুদ্ধে ভেতরে ও বাইরের কারা জড়িত তা নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এখানে সেটি তুলে ধরা হল। এই গৃহযুদ্ধে এখনও পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 1,20,00,000, যা দেশটিকে মারাত্মক মানবিক সংকটে নিমজ্জিত করেছে। আরএসএফের উৎপত্তি জাঞ্জাউদ মিলিশিয়া থেকে। 2003-এ পশ্চিমাঞ্চলের দারফুরে হওয়া সংঘাতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত তারা। বর্তমান সেনাবাহিনী লোহিত সাগরের উপকূলীয় শহর পোর্ট সুদান থেকে দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কামিল ইদ্রিস নামে জাতিসংঘের এক সাবেক কর্মকর্তা। অন্যদিকে আরএসএফ দারফুরের নিয়ালা শহরে বিকল্প প্রশাসন গড়ে তুলেছে। যেসব দেশ জড়িত: মিশর। সুদানের সেনাবাহিনীর প্রধান সমর্থক দেশ হল মিশর। বুরহানকে বৈধ শাসক হিসেবেও স্বীকৃতি দিয়েছে মিশর। আরএসএফ বিভিন্ন সময়ে অভিযোগ করেছে মিশর বুরহানের সেনাদের সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে, তবে কায়রো এমন অভিযোগ অস্বীকার করেছে। সংযুক্ত আরব আমিরাত। সুদানের সেনাবাহিনীর অভিযোগ আমিরাত আরএসএফকে অস্ত্র ও ভাড়াটে সেনা, অনেকে কলম্বিয়ান দিয়ে সহায়তা করছে। তারা চাদ, লিবিয়া, কেনিয়া ও সোমালিয়া হয়ে স্থল বা আকাশপথে সুদানে প্রবেশ করছে। এই কারণে সেনা সমর্থিত সরকার চলতি বছরের মে মাসে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আমিরাত সহায়তা করার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের উপাত্ত ও স্বাধীনভাবে হওয়া কিছু তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। লিবিয়া আরএসএফকে সহযোগিতা করছেন দেশটির নেতা খালিফা হাফতার। এমন অভিযোগ তুলে সুদানের সেনাবাহিনী বলেছে, লিবিয়ার সমর্থনের কারণেই সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংগঠনটি একটি অভিযানে সফল হয়েছে। আমিরাতের কাছ থেকে অস্ত্র ও জ্বালানি নিয়ে তা আরএসএফের কাছে সরবরাহ করেছেন হাফতার। লিবিয়ার এই নেতা অভিযোগটি অস্বীকার করেছেন। চাদ, তুরস্ক। সুদানের সেনাবাহিনীর অভিযোগ চাঁদের প্রেসিডেন্ট মুহাম্মদ ইদ্রিস দেবি এর সরকার আমিরাতের হয়ে আরএসএফের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে কাজ করছে। অন্যদিকে আমিরাতের প্রধান প্রতিদ্বন্দ্বী তুরস্ক শুরু থেকেই সুদানের সেনাবাহিনীর পক্ষে। ওয়াশিংটন পোস্ট সহ কয়েকটি আন্তর্জাতিক মাধ্যম জানিয়েছে, তুরস্ক আরএসএফের অবস্থান লক্ষ্য করে হামলার জন্য ড্রোন সরবরাহ করেছে। ইরান, রাশিয়া। দীর্ঘ বিরতির পর 2023 সালের অক্টোবরে খার্তুম ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। এরপর থেকে আরএসএফ অভিযোগ করছে ইরান সুদানের সেনাবাহিনীকে ড্রোন সরবরাহ করছে। সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট উমার আল বাশিরের 30 বছরের শাসনামলে দেশটি সামরিকভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল। 2020 সালে প্রকাশ্যে আসে যে লোহিত সাগরে একটি রুশ নৌঘাঁটি স্থাপনের চুক্তি নিয়ে আলোচনাও হয়েছিল। পরের বছর সুদানের সামরিক কর্মকর্তারাও চুক্তিটি পুনর্বিবেচনার পর্যায়ে থাকার কথাও জানিয়েছেন। সম্প্রতি চুক্তিটি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়া সুদান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। কেনিয়া। আরএসএফকে অস্ত্র দিয়ে সহযোগিতার অভিযোগ আছে কেনিয়ার। গত জুনে এই অভিযোগ তোলে সেনা সমর্থিত সরকার। তারা দাবি করেছে খার্তুমে আরএসএফের একটি অস্ত্রাগারে মেড ইন কেনিয়া লেখা অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। সরকারের পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয়েছে নাইরোবি কেনিয়ার রাজধানী চাঁদ হয়ে আমিরাতের সরবরাহ করা সামরিক সরঞ্জামের ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে। পাশাপাশি সুদানে বিভেদন উস্কে দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে কেনিয়াতে আরএসএফের রাজনৈতিক শাখা প্রতিষ্ঠার অংশ হিসেবে সভাও অনুষ্ঠিত হয়েছিল। অপরদিকে গৃহযুদ্ধ ও গণহত্যা কী ঘটছে সুদানে? সুদানের পশ্চিমাঞ্চলের শহর এল ফাশের এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র। আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ শহরটি দখল করার পর থেকে চলছে গণহত্যা, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞ। জাতিসংঘ বলছে শহরটিতে মাত্র কয়েকদিনে 1500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। লাখো মানুষ পালিয়ে যাচ্ছেন মরুভূমির পথে। তাহলে প্রশ্ন হলো, এই যুদ্ধ কেন শুরু হলো? কারা করছে এই হত্যাযজ্ঞ? এখানে আরব আমিরাতের ভূমিকা কি? সুদান আফ্রিকার উত্তর পূর্বে লোহিত সাগরের তীরবর্তী একটি দেশ। 2019 সালে দীর্ঘদিনের স্বৈরশাসক ওমার আল বাশির জনগণের বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন। তারপর গঠিত হয় বেসামরিক ও সামরিক যৌথ সরকার, যার লক্ষ্য ছিল গণতন্ত্রে ফেরা। কিন্তু 2021 সালে সেনাপ্রধান আবদাল ফাত্তাহ আল বুরহান এবং তার সহকারী মোহাম্মদ হামদান দাগালো অর্থাৎ হেমদিতি একসাথে সেই সরকার উৎখাত করেন। এই দুই মিলিটারি নেতা মিলে ক্ষমতা দখল করলেও পরে তাদের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই। কার হাতে থাকবে দেশের সেনাবাহিনী ও সোনার খনির নিয়ন্ত্রণ, সেটি হয়ে ওঠে সংঘাতের মূল কারণ। লড়াইয়ের দুই পক্ষ। এই যুদ্ধের একদিকে আছে সুদানিজ আর্মড ফোর্সেস বা এসএএফ, যারা দেশের প্রচলিত সেনাবাহিনী, এর নেতৃত্বে রয়েছেন জেনারেল বুরহান। অন্যদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ।
এরা মূলত দারফুরের মিলিশিয়া যোদ্ধা থেকে গঠিত এক শক্তিশালী বাহিনী, যার নেতৃত্বে রয়েছেন সেই হেমদিতি। আরএসএফ একসময় দারফুরে গণহত্যার জন্য কুখ্যাত জাঞ্জাউইদ বাহিনী থেকেই তৈরি। তাদের হাতে আছে প্রচুর অর্থ, আধুনিক অস্ত্র ও সোনার খনি থেকে আসা বিশাল সম্পদ। 2023 সালের এপ্রিল থেকে এই দুই বাহিনী সরাসরি যুদ্ধে নামে। রাজধানী খার্তুম সহ দারফুর অঞ্চল জুড়ে শুরু হয় তীব্র সংঘর্ষ, যা এখন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। দারফুরের সবচেয়ে বড় শহর এল ফাশের ছিল সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি। 17 মাস অবরোধের পর 2025 সালের অক্টোবরে শহরটি দখল করে আরএসএফ। এরপরই শুরু হয় ভয়াবহ গণহত্যা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী শহরটিতে বেসামরিকদের গুলি করে হত্যা, নারীদের উপর গণধর্ষণ, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে আগুন দেওয়া হচ্ছে, এমনকি রোগী ও শিশুর ওপরও গুলি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শুধুমাত্র সৌদি মাতৃসদন হাসপাতালে নিহত হয়েছেন 460 জনেরও বেশি মানুষ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শহরের আশেপাশে অসংখ্য গণকবর। সর্বশেষ তথ্য অনুযায়ী শুরু থেকে এখনও পর্যন্ত এই যুদ্ধে 1,50,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 1,20,00,000-এরও বেশি মানুষ, যা বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুত সংকট। খাদ্য, জল, ঔষধ কিছুই পর্যাপ্ত নেই। জাতিসংঘ সতর্ক করেছে, সাহায্য না বাড়ালে পরিস্থিতি পূর্ণাঙ্গ দুর্ভিক্ষে রূপ নেবে। আরব আমিরাতের ভূমিকা। তবে এই যুদ্ধে আরব আমিরাতের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে। বেশ কয়েকটি পশ্চিমা ও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে যে আরব আমিরাত গোপনে আরএসএফকে অস্ত্র ও ড্রোন দিচ্ছে। চাঁদের আমদাজারা শহরে তাদের একটি ঘাঁটি থেকে সেসব অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছেন অনেকেই। কিন্তু কেন? কারণ হেমদিতির আরএসএফ একসময় ইয়েমেন যুদ্ধে ইউএইর পক্ষে ভাড়াটে সৈন্য পাঠিয়েছিল। এছাড়া সুদানের সোনার ব্যবসার বড় অংশ ইউএইর মাধ্যমে রপ্তানি হয়, যা যুদ্ধ অর্থায়নের বড় উৎস। অন্যদিকে সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে মিশর এবং সৌদি আরব। তাই সুদানের এই যুদ্ধ এখন প্রকার ছায়াযুদ্ধে